বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর কথা বলবার জন্য আমার আজকের অতিথি আমার বায়ে বসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিজিএমই এর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ আর আমার ডানের বেছেন ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি আইডিএস চেয়ারম্যান ডক্টর মুস্তাফিজুর রহমান। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। যে প্রশ্নটি দিয়ে আমি আলোচনাটা শুরু করতে চাই যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে বেশ এগিয়ে যাচ্ছে, এরকম একটা মানে খুব দ্রুত গতিতে এগুচ্ছে, সরকারের দিক থেকে এরকম একটা ধারণা দেওয়া আছে, একটা পারসেপশন তৈরি করবার চেষ্টা করা হচ্ছে জনমনে, এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এরকম একটা ধারণা পাওয়া যাচ্ছে। যদিও সেগুলো নিয়ে আবার কেউ কেউ নানা ধরনের প্রশ্ন তোলেন, সেগুলো আমি সেই প্রশ্নের মধ্যে যেতে চাই না, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ভেতর থেকে আসলে কি ফিল করছেন আপনারা, আপনি একজন উদ্যোক্তা হিসেবে, আপনি একজন এক্সপার্ট হিসেবে, যে অর্থনৈতিক উন্নয়নের জন্য যে বিষয়গুলো খুব জরুরি, যে অবকাঠামোটা জরুরি, আমরা যদি এনার্জির কথা বলি, আমরা যদি ট্রান্সপোর্টেশনের কথা বলি, আমরা যদি রোডসের কথা বলি, এগুলো পর্যাপ্ত বা যে মাত্রায় বলা হচ্ছে সেই মাত্রায় এগুলো হচ্ছে কিনা, বা এখন যে অবস্থা আছে তাতে করে যে আকাঙ্ক্ষাটা তৈরি করা হচ্ছে সেই আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত আসলে পূরণ করা সম্ভব হবে কিনা, আমি বোঝাতে পারলাম কিনা জানি না। মিস্টার চৌধুরী যদি শুরু করেন। ধন্যবাদ। এটা সত্য যে বাংলাদেশ আসলে ইকোনমিক্যালি অনেক দূরে এগিয়ে আসছে, এবং আমরা যদি খেয়াল করি যে এই দেশে জিডিপি আজকে এভারেজলি 6%, এটা আমরা গত কয়েক বছর ধরে, গত 12 বছর ধরে কিন্তু আমরা মেনটেন করে আসছি, উইচ ইজ নট জোক। রিসেশন চলছে, এতগুলা মানুষ, 16 কোটি মানুষ হয়েছে। আমি যদি খেয়াল করি যে আমরা আমাদের ফুডেও কিন্তু সেলফ সাফিসিয়েন্ট, এগ্রিকালচারে আমরা সেলফ সাফিসিয়েন্ট, আমাদের 35 মিলিয়ন টন, মেট্রিক টন কিন্তু ফুড গ্রেন হচ্ছে। আমি তো মনে করি যে এগুলি একটা বাংলাদেশের জন্য ইটস এ বিগ ব্লেসিং, এবং মানুষের সবার এফোর্ট এটার মধ্যে কিন্তু আছে। আজকে রেমিটেন্সের দিক থেকেও কিন্তু একটা ভালো ইনকাম হচ্ছে, এক্সপোর্টেও আমাদের গ্রোথ হচ্ছে, $30 বিলিয়ন এক্সপোর্ট হয়ে গেছে গত বছর। সো অল ইন্ডিকেটর আর এ ভেরি ভেরি পজিটিভ। এখন আজকে যখন সোশ্যাল ইন্ডিকেটরগুলি ধরা হয় তখনও কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ইনকাম, পার ক্যাপিটাল ইনকাম বেড়ে গেছে $1,044, যেটা 2000 সালেও কিন্তু এটা ছিল 300-র দিকে। আজকে যদি বলা হয় যে ম্যাটারনিটির দিকে ডেথ মর্টালিটি, সেটাও কিন্তু ড্রপ করেছে। সো এভরিথিং ইজ কোয়াইট পজিটিভ। ইন্ডাস্ট্রি যদি আমি বলি ঠিক মতো, তাহলে সেই ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখা যায় যে প্র্যাকটিক্যালি ইন্ডাস্ট্রি বলতে গার্মেন্টস ইন্ডাস্ট্রিটাই কিন্তু বাংলাদেশে কোয়াইট স্ট্যাবল হয়েছে, এবং এটা ইট স্টিল কিপ গ্রোয়িং। এবং এটার সাথে যেগুলি আসার কথা ছিল সেগুলি কিন্তু আমরা ঠিক আসলে ওইভাবে আসতে পারি নাই। কারণ যে কোনো দেশের ইকোনমি যদি তাকানো হয়, দেখা যায় যে ফার্স্ট ফেজে টেক্সটাইল এবং গার্মেন্টস আর টেক্সটাইল আসে, বিকজ এখানে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, এটাতে ইনভেস্টমেন্ট কম লাগে, নো হাউ এরকম খুব একটা বেশি আসে না। এবং এই ইন্ডাস্ট্রি যখন যে কোনো ইনিশিয়াল স্টেজে এই ধরনের ইন্ডাস্ট্রি যখন আসে, এটা কিন্তু ধরেই নেওয়া হয় দে ক্যানট পে হায়ার ওয়েজেস, হায়ার স্যালারি। সো এই ইন্ডাস্ট্রিটা 25-30 বছর সাস্টেইন করে, এবং এর মধ্যে মানুষের একটা ম্যাচুরিটি ডেভেলপ করে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করে, কনফিডেন্স ডেভেলপ করে, এবং গভর্নমেন্ট তখন অন্যদিকে তাকায়, গভর্নমেন্ট তখন এডুকেশনগুলির দিকে তাকায়, ইনফ্রাস্ট্রাকচারের দিকে তাকায়, এনার্জি, রাস্তাঘাট, রোডস, হাইওয়ে, পোর্ট, এসব দিকে কিন্তু সরকাররা অ্যাটেনশন দেয়। এবং কেন দেয়? কারণ এই যে ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এ কিন্তু বেশি দিন সাস্টেনেবল হয় না, লেবার ইন্টেন্সিভ যেহেতু। কিন্তু বাই দিস টাইম এন্টারপ্রেনারশিপ যেহেতু ডেভেলপ করে, ওটা কিন্তু আস্তে আস্তে শিফট হয়। শিফটটা হয় হলো তখন কেমিক্যাল ইন্ডাস্ট্রি আসে, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আসে, লাইট ইঞ্জিনিয়ারিং, হেভি ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ইন্ডাস্ট্রি চলে আসে। এবং এই কারণে ওখানে দরকার হয়ে যায় এক্সপার্টাইজ। ওখানে কিন্তু নো হাউ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওখানে একটা মেশিন চালানো, একটা যারা কাজ করতে আসে তারা এডুকেটেড হয়, তাদেরকে হ্যান্ডলিং করা। সো
এভরিথিং ইজ এ ভেরি ভেরি প্রফেশনাল, এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইজ ভেরি ভেরি হাই হয়ে যায় যখনই আপনি হেভি ইন্ডাস্ট্রি আসেন। এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট যখনই হয় তখন এক্সপার্টাইজেরটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। এভরি আওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট হয়, কারণ এগুলি 24 আওয়ার্স রান করতে হয় ইন্ডাস্ট্রিগুলি। এবং তখন দেখা যায় যে এভরি সিঙ্গেল সেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা ঘন্টা যদি বিদ্যুৎ না থাকে ওইটার অ্যাড কস্টের উপর অ্যাড হয়ে যায়, প্রোডাক্ট কস্টের উপর, এবং এটা কম্পিটিটিভ হয় না। তা আনফর্চুনেটলি কি হয়েছে, আজকে যদি আমি তাকায় দেখি যে আমরা এই গার্মেন্টস থেকে কিন্তু ওইভাবে অন্য ইন্ডাস্ট্রিতে আসতে পারি নাই। এখন এটাকে যদি আজকে আমি অ্যানালাইসিস করি, এবং আমরা যে জায়গায় এখন অবস্থান করছি বাংলাদেশের ইকোনমি, আজকে যদি ইউএস ডলারে বলা হয়, ইটস এ ইকোনমি অফ $160 বিলিয়ন ইকোনমি সাইজ আমাদের। একে যদি এখন ফার্দার গ্রোথ করতে হয় 6% বেসিসে, আমরা যে টার্গেট করছি 2021 মিলেনিয়াম গোলে আমরা রিচ করব, মিডল ইনকাম গ্রুপে যাব, তাহলে আমাদের কিন্তু 8 থেকে 10% যেতে হবে। এবং সেটা যদি করতে হয়, দিস গার্মেন্টস ক্যানট এবল টু মানে কিপ কন্টিনিউইং ইন দ্যাট রেসপেক্ট। আপনার হেভি ইনভেস্টমেন্ট দরকার হবে। এখন এই হেভি ইনভেস্টমেন্টে আমরা যদি তাকাই, তাহলে দেখা যায় যে দুইটা সাইডে হয়। একটা হলো ইনফ্রাস্ট্রাকচার, যেটা গভর্নমেন্টের স্পেন্ডিং। আনফর্চুনেটলি গভর্নমেন্টের এডিবিও কিন্তু আমরা সেইভাবে ইনভেস্টমেন্ট করতে পারছি না, রাস্তাঘাট বা এনার্জি। এবং গভর্নমেন্টও ওইভাবে কোনো মানে স্ট্রং যে কমিটমেন্ট থাকবে এবং সেটা যে ডেলিগেট করবে, সেটাও কিন্তু ঠিক ওরকম ফার্ম কোনো কিছু সহজে ডিসিশনও নিতে পারছে না। এবং এটার সাথে যে এডুকেশন কিন্তু রয়ে গেছে, অমুক জিনিস রয়ে গেছে। রাদার কি হচ্ছে, রাদার যেটা হচ্ছে, আজকে ঢাকার দিকেই যদি আমি তাকাই, আমি গতকালকে আইসিবি ভবনে গেলাম। গুলশান থেকে আইসিবি ভবনে যেতে আমি 9টার সময় রওনা হয়েছি, 11টার সময় মিটিং, গিয়ে পৌঁছেছি 11:30টায়। ইট ইজ অনলি এ 13 কিলোমিটার রাস্তা, 13-14 কিলোমিটার রাস্তা যদি 2.5 ঘন্টা লাগে, দেন হাউ ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। আজকে ইন্ডাস্ট্রিতে, আজকে যদি গুলশান থেকে আপনি গাজীপুরে যান, আমার ছেলে যাচ্ছে, সে বলতেছে যে বাবা যেতে লাগে 3 ঘন্টা আর আসতে লাগে 4 ঘন্টা। 1 সপ্তাহ যাওয়ার পরে আমার তো কোমর ধরে গেছে, আমি 2টা সপ্তাহ অপেক্ষা করি। বাট সি, যখন আপনি এই ধরনের ইন্ডাস্ট্রি, মানে ইভেন এই গার্মেন্টস ইন্ডাস্ট্রি আপনি চালাতে যান, আপনাকে কিন্তু ওখানে যেতে হবে, ওনার যে সাইডের ম্যানেজমেন্টের লোককে যেতে হবে। ও যদি সেটা না যেতে পারে, আর ওর যদি এই 3 ঘন্টা 40 কিলোমিটার যেতে লাগে, যেখানে চায়নার দিকে যদি তাকায় তার লাগে হলো এই 3 ঘন্টা ট্রেনে যেতে, 3 ঘন্টায় সে পৌঁছে যেতে পারে হলো অলমোস্ট লাইক 250 কিলোমিটার, আর সেখানে আমি 3 ঘন্টায় পৌঁছাচ্ছি হলো 30 কিলোমিটার। সো হাউ ইউ গোনা মেক ইট কম্পিটিটিভ, এবং কেন তাহলে মানুষ ইনভেস্টমেন্টে আসবে? সো যখন এই জিনিসগুলি চিন্তা করা হয়, তখন কিন্তু আপনি আস্তে আস্তে দেখবেন যে এই ধরনের ইন্ডাস্ট্রি করার জন্য মানুষ কিন্তু ইন্টারেস্টগুলি হারিয়ে ফেলে। আজকে যদি ঢাকা চিটাগং, দিস আর মানি, ঢাকা চিটাগং যাইতে যদি একটা ট্রাকের 3 ঘন্টা লাগতো বা 4 ঘন্টা লাগতো, এই ট্রাক কিন্তু আপনি ইজিলি 5-7 হাজার টাকা ইউ ক্যান পে রেন্ট, টেক এ রেন্ট, এবং 5-6 হাজার টাকা দিতেন। আজকে সেই ট্রাক যেতে সময় লাগে হলো 18 ঘন্টা। মানে পৃথিবীর সব দেশে দেখা যায় যে 10 বছর আগেও একটা জায়গা থেকে একটা জায়গা 100 কিলোমিটার যেতে যদি তার 2 ঘন্টা সময় লাগে, সেখানে তাদের এখন লাগছে কিন্তু 15 থেকে 20 মিনিট, আর আপনার এখানে লাগছে হলো এরকম। এবং আনফর্চুনেটলি যত দিন যাচ্ছে এটা কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা যখন $50 বিলিয়ন এক্সপোর্ট চিন্তা করি, তখন কিন্তু মাথার মধ্যে আসে ঢাকা চিটাগং যেতে এই ট্রাকের কি 4 দিন লাগবে? কারণ 30 বিলিয়নে দেখা যাচ্ছে ইট টেক্স 18 আওয়ার্স, অথচ কিন্তু 5 বছর আগেও এখানে যেতে সময় লাগতো 8 ঘন্টা বা 10 ঘন্টা। সো সি, যে তার মানেটা কি, যে আমাদের জিনিসগুলি সব স্থবির হয়ে আসতেছে। আজকে এই ইনফ্রাস্ট্রাকচার, আজকে আপনি এনার্জি নিয়ে আমরা ঠিক মতো করতে পারছি না, ডিসিশন দিতে পারছি না। কেউ কেউ বলে যে অন্যান্য দেশে তো গ্যাস নাই, তা আপনি ওখানে গ্যাস না থাকলে আমার দেশে ওই ধরনের ইন্ডাস্ট্রি চিন্তা করা উচিত যেটা গ্যাস ছাড়াই চলে।
কিন্তু একটা জিনিস বুঝে না যে যেখানে গ্যাস নাই সেখানে এনার্জির অন্য বিকল্প সে সস্তায় এমন ভাবে করে দিয়েছে যাতে ইন্ডাস্ট্রিগুলি কম্পিটিটিভ হয়। তার অন্যান্য প্যারামিটার আছে, এই যে আমি তো বললাম রাস্তাঘাট, ট্রান্সপোর্টেশন। আজকে এখান থেকে যদি আপনি 3 ঘন্টা লাগে মতিঝিল আসতে, সি অ্যাবাউট ম্যান পাওয়ার ওয়েস্টেজ, হাউ মাচ মানুষের, এই জিনিস কি আমরা কোনো ক্যালকুলেশন করছি? 6 ঘন্টা যদি আসতে যেতে লাগে, 3 ঘন্টা আপনি আউটপুট দিতে পারবেন, এবং আমার আউটপুট যদি আপনি 3 ঘন্টা নেন, দেন হাউ ইউ গোনা অ্যাড দ্য ভ্যালু অন দ্য প্রোডাক্ট। সো আমি মনে করি যে এই জিনিসগুলি ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন রয়ে গেছে হলো এডুকেশন। আজকে আমার এডুকেশনও কিন্তু জব রিলেটেড হচ্ছে না। কেউ কি আমরা ভিশন দেখতেছি যে বাংলাদেশ আগামী 10 বছরে কোন কোন সেক্টরে আসবে? যা শেখানো হচ্ছে সেটাও তো কোনো কোয়ালিটি না, কোয়ালিটি নেই। আনফরচুনেটলি দেখেন এই দেশে একটা যে মাস্টার প্ল্যান, ছোট্ট দেশ কিন্তু আমেরিকার একটা স্টেটের থেকেও ছোট, আমেরিকা 51 স্টেটের থেকে, একটা ছোট দেশের একটা মাস্টার প্ল্যান পর্যন্ত আমরা এতদিনে করি নাই, আজও করি নাই। কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে 2007 সাল থেকে আমি দেখছি যে আমি বিভিন্ন সেমিনারে যাচ্ছি, যখনই দেখা যাচ্ছে যে সেমিনারগুলিতে ওই এনভায়রনমেন্ট নিয়ে আসে, তখন চলে আসে যে কৃষির জমি আমরা হারাচ্ছি, এটা ইন্ডাস্ট্রি করে ফেলেছে, নষ্ট করতেছি, অমুক করতেছি। কিন্তু ডিসকাশন হচ্ছে একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত, এবং ইন্ডাস্ট্রি জোনগুলি সেপারেট হওয়া উচিত, কমার্শিয়াল জোন সেপারেট হওয়া উচিত, ডিসকাশন হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত একটা মাস্টার প্ল্যান কইরা, একটা মাস্টার প্ল্যান করবে তারপর যে ওটা ধরে আগাবো, সেটা পর্যন্ত আমরা করতে পারি না। এখন যদি সেটাও যদি না করি, দেন হাউ উই গোনা মুভ ফরওয়ার্ড, হাউ পিপল ক্যান থিঙ্ক টু সেট আপ এ দোজ কাইন্ড অফ ইন্ডাস্ট্রি, এবং দেশ কিভাবে সাস্টেইনেবল হবে। শুনবো আরো কথা আমরা মিস্টার চৌধুরীর কাছে কিছু একটা প্র্যাকটিক্যাল প্রবলেম যেগুলো ফেস করেন সেগুলো শুনলাম, এবং অভিজ্ঞতা থেকে অনেক কথা শুনলাম। ডক্টর মুস্তাফিজুর রহমান। আনোয়ার সাহেব যেটা বলছেন, যেমন ইকোনমি এগিয়ে যাচ্ছে, আপনি যদি এখানে দাঁড়িয়ে থাকেন, তাহলে একটু একটু হাঁটলেও এই লোকটা এগিয়ে যাচ্ছে। আর আপনার যদি দৌড়ার ক্ষমতা থাকে, তখন বলবো যে ওর পিছনে যাচ্ছে রিলেটিভ ইয়েতে। তখন আমরা এক সময় স্বাধীনতার সংগ্রাম টোগ্রাম ওই সময় চিন্তা করছিলাম, টার্গেট ছিল বাই দিস টাইম অ্যাটলিস্ট 20 বছরের ভিতরে $10,000 পার ক্যাপিটা ইনকাম হবে, অ্যান্ড ইট ওয়াজ পসিবল। কিন্তু সেই তুলনায় কেউ এগিয়ে যাচ্ছে বললে আমি অ্যাটলিস্ট ওইটাতে সায় দেওয়ার মতো কোনো ইয়ে পাই না। শুনতেছি সবাই বলতেছে কিন্তু যে রিলেটিভ টার্ম কীভাবে যাচ্ছে। জাপানের এক সময় আমার ইয়েটা মনে নেই, কারণ আমি বই লিখেছি তো বলে, তখন $200 ছিল তাদের ইয়ে পার ক্যাপিটা ইনকাম। দ্যাট মিনস ইন 50s, নট আফটার দ্যাট। এখন তাদের ইয়ে কত? কোরিয়া 1962 থেকেই ভার্চুয়ালি টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টটা শুরু করে। যে ভদ্রলোকটা শুরু করেছিল অ্যাকচুয়ালি উনিও জাপানে ছিলেন, আমি যেমন জাপানে ছিলাম। তারপরে আমরা একটা মিটিংয়ে ওনাকে ডেকেছিলাম। তো এখানে আমরা ইউনাইটেড নেশনসের কিছু স্কাপ সাউথ ইস্ট কান্ট্রি রিজনের জন্য পলিসি ইনস্ট্রুমেন্টসগুলো ঠিক করেছি। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট, হোয়াট আর দি ইনস্ট্রুমেন্টস? যে ইনস্ট্রুমেন্টসগুলো ঠিক না করলে ডেভেলপমেন্ট আমরা হাজার চিন্তা করলে হবে না। এটা পলিসি ইনস্ট্রুমেন্টস আমরা যেগুলো, সেখানেই আপনার রয়ে গেছে এনার্জি, ট্রান্সপোর্টেশন, লিগাল ফ্রেমওয়ার্ক, তারপরে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার। আর লিগাল ফ্রেমওয়ার্ক ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো লিগাল ফ্রেমওয়ার্ক মানে সাপোজ কোরিয়ান, দে হ্যাভ মেড অ্যাবাউট 9 or 10 policies, যেগুলো আমরা সাম আপ করেছি। চায়না সেগুলো করেছে। দেখলাম যে সৌদি আরবিয়াতেও দেয়ার আর সার্টেন থিংস। আমি ওয়েন্ট টু রিয়াদ অ্যান্ড ওদের ইন্ডাস্ট্রিয়াল পলিসিগুলো কি দেখার জন্য আমি ইয়েগুলো নিয়ে আসছি, ওই ওদের যেগুলো ইয়ে বলে ডিক্রি বলে আর কি, রয়্যাল ডিক্রি। এরশাদ সাহেবকে দিলাম, ও যে আমাকে দিয়ে দেন। আমি যে আপনাকে দিতেই পারি, তবে আমার কাছে 1 কপি ছাড়া নাই। এনিওয়ে, তো ওখানে পর্যন্ত পরিষ্কার করে লেখা আছে যদি যে কোনো ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সৌদি আরবিয়ায় পাওয়া যায়, ইফ ইট ইজ 15% কস্টলিয়ার,
দে মাস্ট প্রেসক্রাইব দিস ওয়ান। আমাদের এখানে আপনি ইভেন আগে শিপমেন্ট যখন করছেন, প্রথমে বোধহয় দিয়েছিল বাংলাদেশি শিপই আপনার শিপমেন্ট করতে হবে, পরে বাংলাদেশি শিপমেন্ট নিষেধ করে দিয়েছে কয়েকটা জায়গায়। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, জাস্ট উল্টোটা। তো হু ইজ মানে কনসার্ন অ্যাবাউট দোজ থিংস? এই যেটা কত একটা ডেট্রিমেন্টাল জিনিস করতেছে, তো সেইগুলোর জন্য করে ফেললো হুজুকে, মানে নোবডি ইজ সিরিয়াস অ্যাবাউট এনিথিং। কারণ মাথায় আসলো এইটাতে বিদেশি জাহাজ ভালো, বাস করে দিলেন বিদেশি জাহাজ। এইভাবে কিন্তু মাস্টার প্ল্যানের কথা দূরে নয়, এগুলো তো মাস্টারের প্রস্তুত এখানে আসে না, এগুলো তো বেশ নবিস, কেয়ারলেস অ্যান্ড উইদাউট নোয়িং দ্য কনসিকুয়েন্স অফ হোয়াট ইউ আর ডুইং। যেমন আপনি হেভি ইন্ডাস্ট্রিজের ভিতরে যেটা বলছেন, যেটা খুব ম্যান পাওয়ার বেশি লাগে, সেটা হলো শিপ বিল্ডিং। ইনসিডেন্টালি কয়েকজন লোক বুয়েটের দিয়ে শুরু করলে গেছে, ইউ ক্যান ডু ইট। কারণ জাপানিরা কিছু আসছিল, আমিও তাদের কিছু পরিচয় করিয়ে দিয়েছি। তো কথা হলো যেগুলোতে জাপান কিন্তু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট শিপ বিল্ডার, তারপরে সেটা কোরিয়া আসলো, বাট উই কুড ডু ইট। কিন্তু আমরা তো কেউ আমাদের কিছু বলে দেবে না যে তুমি এটা করো। তখন শিপ বিল্ডিং করতে গেলে স্টিল মিল লাগে, আমাদের তো স্টিল মিল ছিল না, যদিও একটা স্ক্র্যাপ দিয়ে করা হতো, সেটারও আপনি বন্ধ করে দিলেন। বন্ধ করা মানে কি, ইন্ডাস্ট্রি করার আগে এটা প্লেন ল্যান্ড ছিল, 50 বছর পরে আবার প্লেন ল্যান্ড করে ছেড়ে দিলেন। হোয়াট এ ডেভেলপমেন্ট! আপনি কোনো ইপিজেড যে নামেই দেন না কেন, মানে এইরকম গাড়ি আমাদের ছিল। ভক্সহল ভিভা, একটা ইন্দিরা গান্ধীকে ওদের প্রেজেন্ট করা হয়েছিল, শি ওয়াজ সো হ্যাপি দ্যাট দিস ইজ এ ওয়ার্ল্ড ক্লাস গাড়ি, বাংলাদেশের গাড়ি। তো এখন সেই গাড়ি আমরা বন্ধ করে দিয়েছি, আর ওরা ইয়ের থেকে আপনার অ্যাম্বাসেডার থেকে এখন জাগুয়ার পর্যন্ত তারা বানানোর। একবার গুডউইলটা হয়ে গেলে তারপর গুডউইল বাড়ানোর জন্য ইউ হ্যাভ টু পে ফর দোজ থিংস, সেইভাবে আপনি আনেন। ইট ইজ ম্যাটার অফ প্রসেস, কারণ গুডউইল না থাকলে ভালো জিনিস করলেও আপনি তো কিনবেন না লোকে। তো গুডউইল ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইউ মাস্ট হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডু দ্য বেস্ট থিং। ইলেকট্রনিক্স ধরেন, জাপানে মানে ইয়েতে আমেরিকাতে আর কি 1947-এ আমরা তো পাকিস্তান হিসাবে স্বাধীনতা লাভ করি। এই যে যেটা ট্রানজিস্টার বলে যে জিনিসটা আছে, সলিড ছোট ইয়ে, এটা আবিষ্কার হয় তখন সেই সালে। আমরা যদি ইলেকট্রনিক্সের একটা আইটেমও আজকে নিতাম, 160 বিলিয়ন না, আজকে 1000 বিলিয়ন, এটা কোনো ব্যাপারই ছিল না। কারণ অন্যরা আসে নেই, যে কম্পিটিটর আজকে মনে করতেছেন মালয়েশিয়া, ওরা তো অনেক দূরে ছিল। দ্যাট মিনস উই আর দ্য লিডিং পারসন। ট্রান্সপোর্টেশন নিয়ে কিছু বলবেন আপনি? আপনি তো বলেছেন যে ট্রান্সপোর্টেশন বড় সমস্যা। আমরা যদি রাজধানীর মধ্যে দেখি, রাজধানীর বাইরে যেমন ঢাকা চিটাগাং এর কথা আমি এরকম প্রবলেম। ট্রান্সপোর্টেশন ইনসিডেন্টালি অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যান বলে একটা ইয়ে করা হয়েছিল, প্ল্যান। তো আমি ফার্স্ট ডেতে ছিলাম, সেকেন্ড ডে থেকে আই বিকেম মেম্বার অফ দ্য অ্যাডভাইজারি কমিটি অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট। আমরা প্রায় 30-31 জন মতো ছিলেন। ইট ওয়াজ হেডেড বাই জামিল রাজা চৌধুরী। তো এখন প্রথমে দেখি যে ওরা মাস ট্রানজিটই নেই। তা আমি প্রথমে বললাম যে হাউ কাম ইউ আর প্ল্যানিং ফর ঢাকা ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ার ইজ নো মাস ট্রানজিট। তখন ওদের কনসালটেন্ট বললো যে বগোতার কথা বললো, বলতে বাস র্যাপিড ট্রানজিট। আমার বলছে রিক্সা চলার জায়গা নেই, আপনি বাসের জন্য এক্সক্লুসিভ জায়গা রাখতে বলছেন? আপনি কি ঢাকা ঘুরে দেখছেন? কনসালটেন্টদেরকে আমি বললাম। তো তাহলে বগোতার কথা বলছি, বগোতাই যে বগোতা, ঢাকায় ছিল বগোতা। এখানে 4 মিলিয়ন লোক আছে, আপনি সেখানে নতুন একটা শহর, জায়গার কোনো অভাব নেই, যে ইচ্ছা তাই তা আপনি করতে পারেন। দিস ইজ এ বিল্ট আপ সিটি, আমাদের 1 ইঞ্চি জায়গাও ইম্পর্টেন্ট। অতএব ট্রানজিট, তখন সবাই সাপোর্ট করলো। তো ট্রানজিট ট্রেনের কথা বলা হলো। তখন 2 রকম কথা হলো, একটা সাবওয়ে ভাইয়েবল কিনা। সাবওয়ে এক ভদ্রলোক নিচে সল্ট টেস্ট করে দেখলো যে পার্টি শক্ত আছে মোটামুটি, বাট স্টিল দেয়ার আর প্রবলেমস, ইভেন নিউ ইয়র্ক, জাপান। কারণ
মাটির নিচে তো পানি এদিক দিয়ে ওদিক করে ঢুকে যেতে পারে, যে কোনো সময় সেটা বাইর করা আপনার পক্ষে ইটস নট ইজি। সেটাই আদারওয়াইজ যদি ডেভেলপ থাকতে তাহলে কুইকলি আপনি হয়তো ইউ ক্যান ম্যানেজ ইট। এখন সেটাতে ফার্স্ট ডিরেকশনটাতে যাওয়া উচিত কিনা সেটা প্রশ্ন আছে। তো আমরা বললাম যে দেখি গো ফর এলিভেটর প্ল্যান। মাটির উপরে হলে তো ওই প্রভিশনটা থাকে না, আর নিচের জায়গাটা অ্যাভেলেবল, উই ক্যান ইউজ ইট ফর আদার পারপাসেস, ইভেন বাসের জন্য ইয়ের জন্য সেখানে ব্যবহার করতে পারছি। তো এখন সেটা করতে গিয়ে তো আমি বিশেষ করে আমি প্রপোজ করেছি যে দেখেন আমাদের এই বর্তমানে সিটিতে যেই ট্রেন লাইনগুলো আছে, আগে ফুলবাড়িয়া ছিল, সেগুলি ফুলবাড়িয়া থেকে ইয়েতে কমলাপুরে নেওয়া হলো। একজনে বলে যে এটা সরিয়ে ফেলেন, আমরা এতে ইয়েতে নিয়ে যাই, এই দূরে আর কি, শহরের বাইরে। তা আমি বললাম যে আর কদিন পরে বলল যে রেলে ঢাকাকেই চিটাগাঙ্গে নিয়ে যান, দিস আর নট দ্য প্রবলেমস। তাহলে তো আর চিটাগাঙ্গের কমিউনিকেশন রাখতেছে না। এই কথাগুলো আমি বলছি কি, রোম কি তার রেলওয়ে স্টেশন চেঞ্জ করেছে? নিউ ইয়র্ক চেঞ্জ করেছে, জাপানের টোকিও চেঞ্জ করেছে। শহরের কেন্দ্রবিন্দু হলো ওই স্টেশন, ওখানে যাওয়ার জন্যই শহরটা তৈরি হয় সাধারণত। সো দিস ইজ নট দ্য সলিউশন। তা আপনি বলছে এখানে 22টা ইয়ে আছে এই রেলওয়ে ক্রসিং, রেলওয়ে ক্রসিং থাকার জন্য দেরি হয়, ফাইন, ট্রাফিক ওই মানে ইয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, পুরা জিনিসটা আমরা এলিভেটেড করে ফেলি, পুরা এক্সিস্টিং রেলওয়ে যেটা আছে সেটা আমরা উপরে করে 4টা লাইন করি। আমি রেলওয়েকে জিজ্ঞেস করলাম, রেলওয়ে বলেছে ইয়েস আমাদের জায়গা আছে, উই ক্যান ডু ইট। তাই এখন করার জন্য কেউ বলে যে আমরা প্রত্যেকটাকে হপিং করব, মানে ওই ক্রসিংটার উপর। তা আমি বললাম যে যারা বয়স্ক আছে তারা তো নিশ্চয়ই এলিফ্যান্ট রোড, এলিফ্যান্ট ইয়েটা দেখেছেন, রোডের ব্রিজটা, হাতির পুল যেটা। তো এখন যে 22টা হাতির পুল হয়, ঢাকা কি ঢাকা থাকবে? সবাই এটা তো তো সেখানে ফাইনালি আমরা এখনো চিন্তা করি যে মাস ট্রানজিট ছাড়া এত পপুলেশন এড়িয়ে সম্ভব নয়। আর যেটা আরেকটা হলো বাস ট্রানজিট, সেখানে ওরা ওই কনসালটেন্টরা, আমেরিকান কনসালটেন্ট, ওরা বগতাতে করেছে, তারা চাচ্ছে এটার জন্য ফান্ড রেডি করেছে একটা ইয়ে দেওয়ার জন্য। তারপর যে এটা দিচ্ছেন কেন? ট্রেন ক্যান রান মাচ মোর দ্যান দ্যাট মেনি প্যাসেঞ্জার্স, এটাতে আপনি যাচ্ছেন কেন? পোষানোর সময় বলতো কবছর পরে ফেলে দেবো, কবছর পরে না হয় ফেলে। দিস ইজ মানে দিস আর দ্য ওয়েজ হাউ দ্য প্ল্যানিং ইজ ডান। দেখতেছেন যে কমিটমেন্টটা আসলে মানে কমিটমেন্টের জায়গাটা খুব দুর্বল আর কি। আপনি দেখেন যে ঢাকা শহরের দিকে যদি আমরা তাকাই, আমি যখন রাস্তার দিকে তাকাই, আমি দেখি যে ফুটপাতেও কিন্তু দোকান টোকান হয়ে ভরে গেছে। কিন্তু মানে আমরা এক্সিস্টিং যদি বর্তমানে যে অবস্থা, এটাকে কিভাবে ইমপ্রুভ করি সেটা কিন্তু কেউ আমরা চিন্তা করছি না। কিন্তু সেটা না করে আমরা অন্যান্য জিনিস, হ্যাঁ অফকোর্স আমাদের মাস ট্রান্সপোর্ট লাগবে, অফকোর্স আমাদের এই মেট্রো ট্রেন এগুলি লাগবে, হ্যাঁ, বাট অ্যাট দ্য সেম টাইম বর্তমানে যে জিনিস আছে সেটার ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা আমরা কিভাবে করতে পারি সেটার দিকে আমরা তাকাচ্ছি না। আজকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে ফুটপাত দখল, এবং যে রাস্তাগুলি আছে সেই রাস্তাও দখল হয়ে আছে, কিন্তু উনি প্র্যাকটিক্যালি ইউজ হয় 50 to 60%। আপনি যদি ঢাকার বাইরে আসেন, আপনি দেখবেন যে 40%ও কিন্তু আমরা ইউজ করি না। কিন্তু টঙ্গীর থেকে গাজীপুর তাকায় দেখেন আমরা রাস্তা কত চড়া, অথচ আমরা ইউজ করতে পারি কিন্তু অনলি 40%। আদার বাস এভাবে থাকতেছে, মানে দোকানটা ফুটপাতের পরেও এখানে আসছে, হ্যাঁ, তার মধ্যে আবার রিক্সা, ভ্যান সব। আমরা যখন বাইরের দিকে তাকাই, আমরা এদিকে বলি হাইওয়ে, এদিকে বলি রোড, বাইরের হাইওয়ে রাস্তার উপরে কোনো দোকানও কিন্তু নাই। দোকান যে আছে, দোকানগুলি ঢুকতে গেলে কিন্তু সে ভিতরে রাস্তা দিয়ে ঢুকতে হয়, বাইরে দিয়ে থামার মতন কোনো কারণও, কোনো স্কোপও কিন্তু নাই। একটা রাস্তার মধ্যে আপনি ভ্যানও যাবে, হাতিও যাবে, ঘোড়ার গাড়ি যাবে, নানান গতির যানবাহন চলাচল করে, একটা সেটাও যাবে। আপনি সেটাও এই জিনিসগুলো যদি একটা ডিসিপ্লিন না করা হয়, তাহলে তো আপনি যত বড় চড়া রাস্তা করেন আর যত যিনি বলে মেট্রো করেন, প্রবলেম কিন্তু ওইভাবে সলভ হবে। আগে কিন্তু এই জন্য কমিটমেন্ট দরকার, মাইন্ডসেট দরকার।
হাইওয়ের মধ্যে বাজার আছে, বাজার হয়ে বসে আছে। এখন মন্ত্রী মহোদয়কে যদি বলতে শুনি যে এটা তো উঠানো যাবে না, এই যে ঈদের সময় কিন্তু এটা উঠানো যাবে, এটার তো অনেক রকম দলাদলি, এটার মধ্যে অনেক রকম রাজনীতির গন্ধ, আমি এটা পারতেছি না। একটা মন্ত্রী যদি বলে এবং মন্ত্রীর যদি সেই ক্ষমতা না থাকে, দেন হাউ শ্যাল উই এক্সপেক্ট দ্যাট দ্য কমিটমেন্ট ইজ দেয়ার। আমি খুব ভালো, আমি খুব সৎ, কিন্তু আমি পারফর্মার না, মানে তাহলে তো ওই সতের কোনো বা ওই মানে আই হ্যাভ নো রাইট টু সিট অন দিস চেয়ার। মানে দিস আর ইনস্টিটিউশন, ইনস্টিটিউশন গুলি কিন্তু ফাংশন করতে হবে এবং ইনস্টিটিউশন গুলাকে কিন্তু সেই অথরিটি রেসপন্সিবিলিটি দুইটাই আমার মনে হয় যে একসাথে পারফর্ম করতে হবে। কিন্তু অথরিটি এবং রেসপন্সিবিলিটি পারফর্ম করবে যে whether they have that expertise, whether they have a time schedule, মানে এই জিনিসগুলি কিন্তু সাথে মধ্যে রাখতে হবে। আজকে প্রতিটা জিনিস যদি আমি কিভাবে ভোট আর্ন করব, মানে মানুষের জনতুষ্টির জন্য বা ভালো কাজ করতে গেলে কিন্তু সবাই আপনাকে অ্যাপ্রিশিয়েট করবে না, এটা কিন্তু মাইনা নিতে হবে যে কেউ আমার গালি দেবে, কেউ আমার ওইটা করবে, কেউ আমার ওইটা। কিন্তু আমার জানা মতে দিস ইজ দ্য বেস্ট ফর দ্য নেশন, দিস ইজ দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি। এবং এই যদি আদর্শ বা এই যদি মতবাদ থাকে তাহলে কিন্তু সমস্যা সমাধান হয়ে যায়। হ্যাঁ, হয়তো দেখা যাবে যে একটা পিরিয়ডে খুব মানে নেগেটিভ একটা পাচ্ছে, কিন্তু পরে টেনিউরে এসে কিন্তু ওরা পজিটিভ পাবে। এই দেখেন কথায় কথায় আমরা আজও কিন্তু মাঝে মাঝে যখন ডিসকাশন আসে ইকোনমি নিয়ে, আমরা কিন্তু এরশাদ সাহেবকে টেনে নিয়ে আসি, কিন্তু যে বাংলাদেশে যত বাঁধগুলি হয়েছে, যত হাইওয়ে গুলি হয়েছে, সব এরশাদ সাহেব আমলে। ওনাকে কিন্তু এই জায়গায় আমরা অ্যাপ্রিশিয়েট করি, ওনার হয়তো অন্য জিনিস আমরা পছন্দ করি নাই, বাট মানুষ করবে, ভালো জিনিস থাকলে মানুষ বেনিফিটেড হয়, ইমিডিয়েটলি না বুঝলেও এটা কিন্তু এবং লিডারশিপ। কিন্তু ওই জায়গাটা আমার মনে হয় যে আমাদের মধ্যে একটা অ্যাবসেন্স আছে এবং কোঅর্ডিনেশন। ইউ আর রাইট যে আজকে যে ট্রান্সপোর্ট অথরিটি ফর এক্সাম্পল, একটা রাস্তা করতে গেলে রাস্তার মধ্যে দেখা যায় যে রাস্তা হয়ে গেল, এরপর হঠাৎ করে কাটাকাটি শুরু হয়ে গেছে। কেন? 6 মাসের মধ্যে। কেন? যে ওইটার মধ্যে গ্যাসের লাইনের পাইপ একটা যেতে হবে, আচ্ছা ওইটা করে আবার ওটা বন্ধ করে, ওইটা বন্ধ হয়ে যাবে 1-1.5 বছর লাগে, এরপরে আবার কাটা কি ওয়াসার জিনিস যাবে, না হলে টেলিফোনের লাইন যাবে, না হলে ইলেকট্রিক লাইন যাবে। আমি হোয়াট ইট ইন্ডিকেটস রিপেয়ার করার জন্য মাঝে মাঝে টাকা আছে, অমুক আছে, তমুক আছে, হ্যাঁ, এবং ডিলেইড হয়। না হলে একটা রাস্তা হওয়ার পরে আপনি খেয়াল করে দেখেন তো কয়টা রাস্তা আমরা পুরো কার্পেটিং হয়ে গেছে, 6 মাস বেশি আমরা সেটাকে পাইছি। আর এই যে রাস্তাটা যে হইল সবকিছু ঠিক আছে, এই যে কার্পেটিংটাও যে হইল, 6 মাসও একটা রাস্তা ঠিক থাকে না। মানে হু ইজ অ্যাকাউন্টেবল টু হুম? মাঝে মাঝে প্রশ্ন আসে, আমরা কিন্তু ধাম বলে দিই যে এটা ওই ইঞ্জিনিয়ারে খাচ্ছে, এটা ওই কন্ট্রাক্টরের সাথে ওদের যোগাযোগ। সবাই তো সবকিছু বুঝি, বাট রেসপন্সিবিলিটি কার? একবারও কি ওই জায়গায় আমরা আমাদেরকে প্রশ্ন করছি এবং আমরা কি কখনো আমাদেরকে চার্জ করছি? আমরা কিন্তু সেটাও কিন্তু করি না। আসলে আস্তে আস্তে যা হয়ে গেছে যে আমাদের যেমন একটা সয়ে গেছে, মানে হ্যাঁ এটা হতেই পারে। আপনার খেয়াল আছে যে রিসেন্টলি যখন পুরা ঢাকা শহরে ইলেকট্রিসিটি ছিল না সারা দেশে, ঢাকা সারা দেশে, আমাকেও কিন্তু প্রশ্ন করছে সাংবাদিক। আমি বলছি যে এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে এবং সো আই ডিডন্ট গো ফার্দার। এটা স্বাভাবিক, কারণ আমি আমার মুখ থেকে একটা কথা যদি একটু নেগেটিভ যায়, এটা কিন্তু মানুষের অনেকের কাছে কিন্তু এটা মনে হবে যে এটি কারেক্ট। বাট এট দ্য এন্ড আমি দেখি প্রত্যেকটা মানুষ কিন্তু বলছে ইটস এন অ্যাক্সিডেন্ট। এবং খেয়াল করে দেখেন এতক্ষণ ধরে ইলেকট্রিসিটি ছিল না, কোনোখানে কোনো ইনসিডেন্ট ঘটে নাই। ওয়ারাজ আমেরিকার মতন দেশে 1 ঘন্টা না থাকলে তুলপার, ভাঙি, এই চুরি ওই চুরি, অমুক তমুক। তার মানেটা কি? তার মানেটা হলো যে আমি কিন্তু অ্যাপ্রিশিয়েট করছি একদিকে যে আমরা এখনো অনেক ভালো,
অনেক ভদ্র, অনেক ডিসিপ্লিন। বাট আমি যখন খুব কেয়ারফুলি চিন্তা করি তখন আমার কাছে মনে হয় আমরা সইতে সইতে কোন জায়গায় চলে আসছি। সর্বংসহা, হ্যাঁ, সর্বংসহা, মানে এই জিনিসটাও আবার কিন্তু ভালো না যে আমরা সবকিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কেমন যেন সবকিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ব্যাংকে একটা ঘটনা ঘটে যাচ্ছে, হ্যাঁ, আমরা কিন্তু ওই চেয়ারম্যানকেও নিয়ে কথা বলি না, হ্যাঁ, অথবা চেয়ারম্যানের দায়িত্ব আমরা সয়ে নিচ্ছি, মানে সবকিছুকে আমরা সয়ে নেওয়ার একটা ভাব। তবে আমি মনে করি যে এটা কিন্তু বাঙালির একটা বিউটি, এবং এই যে বিউটিটা রয়ে গেছে যে ইমোশনাল, তাড়াতাড়ি ভুলে যায়, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করে নেই, এইটা ক্যাশ করা উচিত আমাদের নেতাদের, আমাদের লিডারদের কিন্তু এটা ক্যাশ করা উচিত পজিটিভ ফর্মে, নো মোর নেগেটিভ, পজিটিভ ফর্মে যদি এটা ক্যাশ করে যে এই মানুষগুলা এই এত ভালো, তাহলে ওনাদের সে কমিটমেন্টটা আসবে। দেন দে ক্যান আস্ক দেমসেলফ যে আমার এই 4-5 বছরে আমার 10,000 মাইলের রাস্তা দরকার নাই, আমি 2,000 করি, এবং এই 2,000কে আমি ওইভাবে করি যাতে করে এটা আগামী 20 বছর কোনো কিছু না হয়, এবং তাহলে হবে কি কোয়ালিটিটা হবে। এবং আমার জিনিসগুলি ওনাদের উচিতই আজকে রাস্তা করতে গেলে এই রাস্তার সাথে যেগুলি যেগুলি রিলেটেড, এটার সাথে যোগাযোগ মন্ত্রণালয়ের সাথে কিন্তু ট্রান্সপোর্ট মন্ত্রণালয় রিলেটেড, এটার সাথে ওয়াসার রিলেটেড, এটার সাথে টেলিকমিউনিকেশন, সব একসাথে বসে এবং এক্সপার্টাইজ, প্রফেশনাল এক্সপার্টাইজ নিয়ে ওনারা এই জিনিসগুলি করা উচিত। আর এরও উপরে সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট সেটা হলো যে হোল কান্ট্রির একটা মাস্টার প্ল্যান হওয়া উচিত, এবং মাস্টার প্ল্যানটা এমন মাথার মধ্যে ওই জিনিস রেখে যে সব লোক যাতে সব ঢাকা শহর আর চিটাগং শহর কেন্দ্রিক না হয়, ওনাদেরকেও যাতে আমরা ওদিকে ট্রান্সফার করতে পারি, মানুষ যাতে ওখানে যাতে বিজনেস অ্যাক্টিভিটিসগুলি হয়, ওখানে ইন্ডাস্ট্রি হয়, ওই ইন্ডাস্ট্রি রিলেটেড অন্যান্য টেকনিক্যাল ইনস্টিটিউশন, গভর্নমেন্টের এডুকেশন, হেলথ, এগুলো যাতে ওদিকে চলে যায়। তাহলে দেখা যাবে যে ওই মাস্টার প্ল্যান ধরে যদি একটু একটু আগায় তাহলে জিনিসগুলি কিন্তু সহজতর হয়ে যাবে, সহজতর হবে। একটু একটু আগালে কি যাবে? কি পথ আছে যদি আপনার কাছে শুনি? আপনি একটু আগানোর বিপক্ষে, মানে স্লোলি যেতে চান না, খুব ফাস্ট আপনি মনে করেন, গেলে তো জাম্প করার কোনো, যেমন একটা বাঁধ যখন বাঁধি আপনি বালি দিতেই থাকেন ওয়াস্টেবে, 50 বছর পর দেখলে আপনার বাঁধটা হয়নি, কারণ ওখানে একটা অপটিমাম পরিমাণ আছে, যে পরিমাণ না দিলে পরে পানি বন্ধ হবে না। অতএব আপনার সেই যেটাকে অপটিমাম ইয়েটা দিতে হবে সেটা যদি না দেন, বাজেটের ব্যাপারেও কোন জায়গায় আমি অল্প অল্প করে বাজেট করে দিলাম, কিন্তু কোনোটাই হচ্ছে না। না ভাই, আমি যে কথাগুলি আনলাম, না আপনি ঠিক আছে, আমি why I bring it এবং why I said আস্তে আস্তে, দেখেন আমাদের যদি মাইন্ডসেট চেঞ্জ হয়, একবার যখন মাইন্ডসেট চেঞ্জ হবে then we move forward. মাইন্ডটা আমাদের কার মাইন্ডসেট করবে? আপনার পলিসি মেকার কোথায়? Is our policy maker. What are the policy makers? Our leaders. Our leaders. Those who sits on the who are the leaders? Government. They are sitting in the position of leadership. Exactly. But are they leaders? আমি তো মনে করি আমি তো, যদি বাংলাদেশের একমাত্র সমস্যা হয় দিস ইজ দ্য লিডারশিপ ক্রাইসিস, ভাগ্যক্রমে যদি 3,000 বছর যদি একটা লিডার আসে, বাংলাদেশ এভাবে থাকতো না, আমাদের এই পরিণতি হতো না। কারণ যারা লিডারের জায়গায় বসে লিডার হিসাবে, বাট দে আর নট লিডিং আস, তারা যদি লিড করতো, আজকে যেটা বলতো রাস্তাঘাট, এত বছর পরে রাস্তাঘাটের এই অবস্থা হয়? এত বছর, একটা বছর 2টা বছর না, মাইন্ড ইট। এখন ফর ইনস্টেন্স ব্রিটিশ আমলে এটা করেছে ঢাকা চিটাগং রোডটা, সেটারে পরে ঠিকঠাক করে চলার মতো। কত বছর পরে দেখেন, আজমকার সময় বোধহয় জিনিসটা শুরু হয়েছিল, ট্রাঙ্ক রোড যেটা। তো এখন কেউ করে দেবে, তখন আমরা তাহলে উপায় কি? আপনি আমাদের করার জন্য, বিকজ উই নো হোয়াট টু ডু। কে জানে না বলেন? আপনি ঢাকা চিটাগং কমিউনিকেশন, সাপোজ ঢাকা চিটাগং কমিউনিকেশন যদি রেলওয়েটা ধরি, লাকসাম দিয়ে যে ট্রেনটা করা আছে, প্ল্যানে আছে অলরেডি, বাজেটও করা আছে, মানে এস্টিমেট করা আছে, এটাতে 91 কিলোমিটার রাস্তা কমে যায়। আমি ফার্স্ট ট্রেনের কথা বলছি না, আপনি 250 কিলোমিটারের বা 350 কিলোমিটারের, এটা আপনার সময় লাগবে, ইলেকট্রিক করতে হবে। এখন যদি জাস্ট নর্মাল ট্রেন দিয়ে 150 মাইলে আপনি চলেন, 1.5 ঘন্টায় আপনি চিটাগং পৌঁছতেছেন। দিস ইজ ভেরি মাচ পসিবল।
আই টক, মিনিস্টার সাহেব ছিলেন আর ডিজি সাহেব ছিলেন, ডিজি আমার নাম ধরে এটাকে অ্যাপ্রিসিয়েট করলো, ওখানেই শেষ যে এটা করা উচিত, প্ল্যানে আছে, সব জায়গায় আছে। তো কথা হলো এইটা এই বুদ্ধি কি কারো হয় না? 90 কিলোমিটারের পুরো ইয়েটা আমার লাগতেছে না সেই ট্রান্সপোর্ট, এবং আমি যদি 4-5 ঘন্টা বাঁচাতে পারি, এটা হাউ ভ্যালুয়েবল ইট ইজ ইন টার্মস অফ মানি অ্যান্ড অল দিস। এটার জন্য তো দ্বিতীয় চিন্তার দরকার হয় না। আচ্ছা, করতে গেলে কি করতে হবে সেটা বাইর করেন। করার ইচ্ছাটা থাকলে, ইয়েস, দেয়ার আর মেনি পিপল হু ক্যান কাম ফরওয়ার্ড। এই যে বাসের কথা বলছেন, বাস ইভেন ডিউরিং পাকিস্তান টাইম, আমরা যখন ইউনিভার্সিটিতে যেতাম বা ইউনিভার্সিটি থেকে কোথায় যেতাম, বাসটা দাঁড়াবার জন্য একটা নির্দিষ্ট জায়গা ছিল, ফুটপাথের সাথে লাগানো, সেখানে টাইম লেখা ছিল এতটাই আসবে। বিদেশে গেলে বিদেশের প্রত্যেক জায়গায় আপনি দেখতেছেন সেই জিনিসটা। এইটা তো কমন সেন্স হয়ে গেছে, তাই না? এখন আমাদের বাস রাস্তার মাঝে এসে প্যাসেঞ্জার নেবে, তার মানে রিস্ক ফর দ্য, আমরা যদি ছোট ছেলেমেলে তাদের জন্য রিস্কি, মহিলাদের জন্য রিস্কি, এবং তখন আবার ব্রেকও করবে না ঠিকভাবে। তো যেমন জাপানে, যেমন আপনি গাড়ি যদি ব্রেক না করেন, ইউ ক্যানট মুভ অন। অর্থাৎ প্যাসেঞ্জার দরজা যখন খোলা থাকবে, আপনি গাড়ি স্টার্ট দিতে পারবেন না, চলবে না। সো মানুষ তো জানে কিভাবে করতে হয়, হাউ টু সলভ দিস প্রবলেম। হ্যাঁ, জিনিসটা হচ্ছে কি, আপনি যদি আরেকভাবে আপনি যদি খেয়াল করেন যে আমি সাধারণত আমাকে দোষ দিই। কেন আমি দোষ দিই এইভাবে যে ধরেন গুলশান, একটা কথা, গুলশান, বনানী, ধানমন্ডি, এগুলি যখন হয় তখন কিন্তু একটা কনসেপ্টেড জায়গাগুলি কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছিল। কনসেপ্টটা একটা ঘর হবে, এতগুলা মানুষ হবে এবং একটা করে প্লট থাকবে, এবং সেই অনুযায়ী কিন্তু রাস্তাঘাট সবই কিন্তু হলো। আমি গুলশান টোটালি বাদ দেন না, আমি বলি ধানমন্ডিও এরকম ছিল, সবই জায়গাগুলি, এবং ওই অনুযায়ী কিন্তু রাস্তাঘাট সব হলো। Why I'm saying that I have a responsibility, you have a responsibility. যখন এগুলি আস্তে আস্তে মাল্টি স্টোরে ট্রান্সফার হলো, কমার্শিয়াল বিল্ডিং আসলো, খেয়াল করে দেখেন এই 10 কাঠা জায়গা আর 1 বিঘা জায়গা ছিল একটা ফ্যামিলি 5 জনকে বেস করে আর 7 জনকে বেস করে, আর সে 1 বিঘা জায়গা এখন দেখা যাচ্ছে যে আপনার 20টা 22টা ফ্ল্যাট হচ্ছে এবং কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে 14 তালা 18 তালা। অর্থাৎ কনসেপ্টটা ছিল যে 3 তালার বেশি, প্রথমে কিন্তু গুলশানে ছিল 2 তালা, এরপরে 3 তালা 1980-তে, এর বেশি হচ্ছে। আমরা কেউ কখনো কি এগুলি নিয়ে কথা বলছি, রেজিস্ট করছি? উই ডিডন্ট ডু ইট। আজকে যে এখানে এটা আপনার রেসিডেন্সিয়াল এরিয়া ট্রান্সফার হয়ে যাচ্ছে আস্তে আস্তে, হয়ে গেছে অথচ এখন তো অফিসিয়ালি করে দিয়েছে। এবং এই রাস্তাটা যখন করা হয়েছিল তখন কি আমরা এগুলিকে রেজিস্ট করছি? ওয়াই আই সেড ইট, যে রেসপন্সিবিলিটি আমাদের সবাই। আমরা কিন্তু মানে আমরাও কিন্তু ওইভাবে করে কেউ চিল্লাই নাই, আমরাও ট্রান্সফার, আমরাও কিন্তু মানে বেনিফিশিয়ারি হওয়ার চেষ্টা করছি, যে কারণে আমরা চুপচাপ যাক আমার জায়গাটা ভ্যালুটা বেড়ে গেল, এটা একটা কমার্শিয়াল হয়ে গেল, এই হইল। যদি আজকে আমরাও যদি সেটা প্রথম থেকে করতাম, আমার তো মনে হয় বাধ্য হইতো আজকে ঢাকা শহরের মধ্যে আর এই রেসিডেন্সিয়াল এরিয়া ঢাকার মতন গুলশান, বনানী, বারিধারা, উত্তরা এগুলির মতন ওই পূর্বাচল হইতে যে আজকে 20 বছর লাগতেছে, এটা হয়তো কিন্তু 5 বছর সময় লাগতো আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। আজকে ঝিলমিলে যাচ্ছে। আমার আর আপনার এগুলো করার কি কোনো ক্ষমতা আছে? আমি তো কখনো খেয়াল করে দেখি নাই। আমরা ওইভাবে কিন্তু রাস্তায় কেউ নামি নাই, আমাদের ভয়েসগুলো প্রত্যেকটা ব্যাপারে যদি রাস্তায় নামতে থাকেন। আজকে আমি গুলশানে দেখি, গুলশান সোসাইটি SMS পাঠাইছে, ওনারা রাস্তা ক্লিন করতেছে, খুবড়ি ঝাবড়ি যা আছে এগুলি পরিষ্কার করতে। হঠাৎ করে ধরেন এগুলি যদি শুরু থেকে আমরা করতাম, আজকে কি ওখানে
আমাদের নাগরিক দায়িত্ববোধের এটাও এভরিথিং ইজ রিলেটেড। আমি So, why silly? আপনি যেটা বলছেন ডক্টর রহমান, আমরা একটু শেষের দিকে আপনি যদি এটা হয়ে গেছে, conclude করে আনেন আপনার আলোচনাটা 2-3 মিনিট বিদেশে সময়ের এই যে মধ্যে। দূরে মানুষ ছড়িয়ে দেবে, এটা কি হয়? ট্রান্সপোর্টেশন যদি আমি যেভাবে বললাম সেগুলো হলো অ্যাবাউট ধরেন 30 কিলোমিটার রেডিয়াস, 50 কিলোমিটার রেডিয়াস, 60 কিলোমিটার রেডিয়াস লাইন থাকে। এখানে ঢাকা বসে থাকতে হবে না তো। আপনি ওখানে গিয়ে নিজের বাড়িতে থেকে নিজের ছেলের পড়ার একটা ঠিকানা থাকার পরে সে এখানে এসে গার্মেন্টে চাকরি করতে পারবে। তো এখন এগুলো তো কমন সেন্সের ব্যাপার। এখন জাস্ট ইন্টেনশন টু ডু দিস। কারণ বাংলাদেশ যেহেতু ছোট, রেলওয়ে কোনোদিন লস করতে পারে না, কারণ পপুলেশন ডেন্সিটি এত বেশি যে এইভাবেই করে লাভ হবে। অতএব কিন্তু ইনিশিয়াল রেলওয়ে যদিও বা একটা প্রাইভেট লোকের পক্ষে, আমাদের এখানে ওইরকম কোনো গড়ে উঠে নেই কোনো। বিদেশে অনেক প্রাইভেট কোম্পানি ছিল, ইভেন 50-60 বছর আগে থেকে, 100 বছর আগে থাকতে ওরা নিজস্ব এরিয়াতে পার্টিকুলার জায়গায় রেলওয়ে লাইন করেছে উইথ মডার্ন টেকনোলজি। সরকার হ্যাজ গট এ স্পেসিফিক পলিসি। আমাদের তো পলিসি, আপনি যেটা পলিসির কথা বারবার বলছেন, এক্স্যাক্টলি পলিসিটা আমরা তো কোনো জায়গাতেই পলিসি ক্লিয়ার করতেছি না। এই যদি এখন বলে 30 কিলোমিটার রেডিয়াসে আমার রেল থাকবে, তারপরে লোকগুলো সেভাবে বাড়ি করতে নিজের বাড়ি থেকে চলে আসতে পারে। 60 কিলোমিটার হলো পর্যন্ত থাকে, তাইলে 1 ঘন্টা, হার্ডলি 1 ঘন্টা তো লাগেই না। চিবা যেখানে নারীতে এয়ারপোর্ট আছে চিবা, আমার সেক্রেটারি আসতো ওখান থেকে ট্রেনে করে সকালে, আমি টোকিওর মাঝখানে, কারণ সে ক্যান অ্যাফোর্ড ইট, একদম টাইমলি আসতে পারবে এতটার সময় এখানে। তো এটা তো এখন বর্তমানে এত বেশি জানে মানুষ, ইভেন ছেলেমেয়েরা কম্পিউটার ইয়ে করে সারা দুনিয়ার খবর দেখতেছে। এখন করার ইচ্ছাটা তো আমি পয়দা করে দিতে পারি না। এখন আমরা যদি এখানে দুইটা জিনিস, একটা হলো ইচ্ছা, কমিটমেন্ট, আরেকটা হলো প্রফেশনাল দিয়া না, তারপর করার সময় তো প্রফেশনাল ইউজ করে একটা মাস্টার প্ল্যান করে, এবং দেন টাইম শিডিউল বেসিসে ওনাদের যাওয়া উচিত। কারণ আজকের ইকোনমি এখানে, আজকের পপুলেশন এটা, আগামী 10 বছরের পপুলেশন কি হবে, আগামী 50 বছরের পপুলেশন কি হবে, ঢাকার জন্য লং টার্ম, মিড টার্ম, শর্ট টার্ম, ঢাকার জন্য আমরা এসটিপি করার জন্য 18 মিলিয়ন ধরেছিলাম। তো সেই হিসাবে দিস আর ক্যালকুলেটেড, আর তার চেয়ে বেশি হতে পারে, কিন্তু বেশি হলেও দেয়ার উইল নট বি মাচ প্রবলেমস, বিকজ লোক তো দূরে দূরে চলে যাবে, দূরে গিয়ে আবার চলে আসবে। আনফরচুনেটলি কেউ যাচ্ছে না, কিন্তু না, কেউ যেতে হবে না, কেউ নিজের বাড়ি। আপনি গার্মেন্টে আছে বলে ডাইরেক্টলি ইট ইজ ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। যারা গার্মেন্টস লেবাররা আছে তারা যদি এখানে থাকতে কত কষ্ট হয়, কিন্তু জাস্ট 45-50 মিনিটে যদি সে নিজের বাড়িতে যত ছোটই হোক, যত খারাপই হোক, এসে করতে পারে, সে ওইটা করবে না? সে সেটা করবে, কিন্তু সেই এনভায়রনমেন্টটা কি আমরা ওদেরকে দিচ্ছি কিনা? না, সেটা দেওয়াটা আপনার ডিউটি আছে গভর্নমেন্ট। হ্যাঁ, সেটাই, সেটাতে একজন আমি আর আপনি করতে পারবো না। আমি যেমন মাঝে মাঝে বলি যে টঙ্গী, গাজীপুর, ওখানে মেয়েরা থাকতে চায় না, মানে দলাদলি বেশি করে। কেন? একটা টাউনশিপ ডেভেলপ করতে পারিনি আমরা। মানে দেখেন আপনি যে টঙ্গী থেকে ঢাকা, না, তবুও আমি আপনাকে বলি ইন্ডাস্ট্রি জোনগুলি হয়েছে। হ্যাঁ, একজন আমি আপনাকে বলি, গার্মেন্ট ফ্যাক্টরিতে যারা চাকরি করে, আপনারা 4,000-5,000 বেতন দিলেন, কেমন? তার ছেলে থাকতে পারে, তার লেখাপড়া, তার একটা ঠিকানা থাকতে পারে ছেলের। এখানে কি আপনি ঠিকানা দিচ্ছেন তাকে? এই ছেলেটা আমি ওর ফ্যামিলির ওই আশেপাশে তার বন্ধু বান্ধবগুলো করবে, এগুলো কি হচ্ছে? সোসাইটিটা কি হচ্ছে? একদম এগুলো কথা বলে একটার সাথে একটা লিঙ্ক, এবং মানুষ জানে। মানে ভালো কাজ করতে গেলে কিছু কিছু, মানে আমাদের সবারই হয়তো পেটের মধ্যে লাথি পড়তে পারে, সেইটা কিন্তু পলিসি মেকারদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে কিছু দুর্নাম, কিছু প্রেশার আসবে, বাট ফর এ লং রান দিস উইল ব্রিং দিস বেনিফিট। আলটিমেটলি, এবং সেটাও আরো নাইসলি করা যায় যখন একটা মাস্টার প্ল্যান করে ফেলতে পারে। আপনি যেটা বলছেন সেটা দেখাইতে পারে যে দিস ইজ হাউ উই আর মুভিং। তাহলে প্রত্যেকের একটা সময়ও পায়, কেউ যদি তার উপর দিয়ে যদি যায় সে কিন্তু একটা সময় পায় তার মুভ করা। হ্যাঁ, এবং কেউ যদি চিন্তা করে মানুষ যে আমিও এইখানে এইভাবে থাকতে চাই না, আমিও আর একটু বেটার অবস্থা থাকতে চাই, সেও তখন একটা সময় পায়। এবং গভর্নমেন্টের মতন যখন
আগাতে পারে এরপরে, তখন কিন্তু আর হেচিং এর প্রবলেমও আসে না, এবং বেনিফিটটাও কিন্তু অ্যাট এ সেম টাইম মানুষ যখন পেতে থাকে তখন গভর্নমেন্টের পপুলারিটি আর অবশ্যই this is what people expect expect from the government. And government যদি on behalf of the people চিন্তা না করে, এখন যদি ফর এডুকেশন, আপনি যে একটা প্লট, এখন অনেক কথাগুলো হচ্ছে যে একটা প্লট আপনি বিক্রি করছেন, এখন এক প্লটে বিক্রি না করে আপনি ইয়ে করে দিয়ে দেন, ভাড়া দিয়ে দেন, যখন ভাড়া দেবেন কত বছর থাকার পরে ইয়েতে যেতে হবে, অটোমেটিক্যালি দিস ইজ সাইক্লিং। ওই ইয়াং ছেলেরা এসে সবসময় এডুকেশনের কথা মিস্টার চৌধুরী বহুবার এই অনুষ্ঠানে বলেছেন। এডুকেশন ব্যাপারে আমার একটা ইয়ে আছে, আমার হাতে সময় নেই, 2 মিনিট। আচ্ছা, এডুকেশন সম্বন্ধে আমি যেটা বলি, এডুকেশন মেক্স এ পারসন ট্রেনেবল করলে তারপর যে ট্রেনিং দেবে তার এফিসিয়েন্সি বেড়ে যায়, এত গুণ। কিন্তু মিনিমাম ওই এডুকেশনটা যদি না থাকে তার হয় না। আমি এডুকেশন কারিকুলাম করে পাকিস্তানের সময় একটা লেখার সুযোগ হয়েছিল আইয়ুব খান শেষের দিকে, তো আমি লিখে অবশ্য তারপর জাপান চলে গেছি। তখন অনেক কোয়েশ্চেন ছিল আর কি, মানে মিলিটারি ট্রেনিং পর্যন্ত আমি ঢুকেছি ওখানে। তো এনিওয়ে এটা অনেক রকম পাকিস্তানের মধ্যে কিছু ফলো করেছে। তো এডুকেশনের ভিতরে আমাদের এখানে সমস্যা কি, বুয়েট থেকে আপনি বেরোচ্ছেন, সেটা আমার ইনফ্যাক্ট বুয়েটেই কথা বলার একটা সুযোগ ছিল, যে বুয়েট থেকে আপনি বের করতেছেন। আই ওয়াজ টেলিং দেম দ্যাট আর ইউ প্রডিউসিং ইঞ্জিনিয়ার্স ফ্রম দিস বুয়েট? তো যারা একসাথে কাজ করেছি বলছে, আপনি যদি এইভাবে বলেন আমাদেরকে বলতে হয় নো। আমি বললাম, দেখেন দুনিয়াতে কোনো জায়গায় ইঞ্জিনিয়ার তৈরি করে দেয় না, ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটসই তৈরি করে। তারা ইঞ্জিনিয়ার হয় কখন? যখন সে তার স্পেসিফিক লাইনে কোম্পানিতে চাকরি করবে, ওখানে যখন হি ইজ গিভেন এ স্পেসিফিক জব, 2-3 বছরের ভিতরে হি বিকামস ইঞ্জিনিয়ার। এখন আপনার এই সুযোগটা নাই, অতএব আমাদের ইঞ্জিনিয়ার হওয়ার কোনো সুযোগ নাই। কোম্পানিতে চাকরি করার পরে বা গভর্নমেন্টে চাকরি করার কদিন পরে আপনি দরজাটা বন্ধ করে দেন, কারণ যারা সুপারভাইজার আছে এরা আপনার থেকে বেশি জানে, অতএব ইউ হ্যাভ টু হাইড ইউর ইগনোরেন্স। এনিওয়ে, তো এডুকেশনের সাথে আপনার ট্রেনিংটা এবং যে পাইলট প্ল্যান্ট, এই সমস্ত আগে পাকিস্তানের সময় কিছুটা ছিল। সুযোগ করবেন, আমি শেষ করবো। হ্যাঁ, আমি মানে লাস্টে যে জিনিসটা আসলে, যদি আমরা আমাদের ইকোনমিকে যদি আরো স্ট্রং করতে হয়, সাস্টেনেবল করতে হয়, আমাদেরকে কিন্তু অন্যান্য দেশের জিনিসগুলি ওয়াচ করা উচিত। বাংলাদেশের এখন যে অবস্থা, ইকোনমি একটা স্টেজে আসছে, এখানে এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হয়ে গেছে হলো 5টা জিনিস আমি মনে করি। একটা হলো মোর মানে সুস্থ রাজনীতি, এবং যেখানে দে ক্যান বি এ মোর কমিটেড, আমাদের রাজনীতিবিদরা কমিটেড থাকবে। স্ট্রং ব্যুরোক্রেসি, স্ট্রং ইনফ্রাস্ট্রাকচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনি রিসার্চ ডেভেলপমেন্ট আনতে গেলে আপনার এডুকেশনটা কিন্তু অটোমেটিক হচ্ছে, এডুকেশন হ্যাজ টু বি রিলেটেড উইথ দ্য জব। এবং ফাইনালি ল অ্যান্ড এনফোর্সমেন্ট। এই কয়টা যদি আমরা আসলে রিচ করতে চাই, তাহলে বর্তমান যে রাজনীতি, ওনাদেরকে কিন্তু একটু আনপপুলার হয়তো হইতে হবে, বাট ফর এ লং রান বাংলাদেশ মানুষ কিন্তু এটা সবসময়। ডু ইউ থিংক যে আমাদের পলিটিশিয়ানরা বা পলিটিক্যাল পার্টিগুলো বেশ পপুলার বাংলাদেশে এখন? ইট ইজ নট, বাট অন দ্য আদার হ্যান্ড, আপনি যেভাবে বারবার জোর দিচ্ছেন যে আনপপুলার, আই আন্ডারস্ট্যান্ড দ্য লিডার, you know, they are our leader, they are blessed by Allah. আমার হাতে সময় নেই। রিয়েলি ইনফ্রাস্ট্রাকচার সম্বন্ধে এই আমার একটা বই যেটা লেখা আছে, এখানে ড্রাইভিং ফোর্সেস বিহাইন্ড জাপানস ডেভেলপমেন্ট। সেখানে ওয়ান অফ দ্য ফ্যাক্টর ওয়াজ দ্যাট ইনোভেটিভ ইনস্টিটিউশনস। ইনস্টিটিউশনস আমরা উই আর প্লেইং উইথ দোজ থিংস, উই ডোন্ট নো হোয়াট টু ডু। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে দিয়ে তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন, আর ডাকে, ইমেইলে, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেই সব পেজে আপনার প্রতি মতামত রাখতে পারেন। আর আপনার প্রতি মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ পাড়া দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ হল ডক্টর মুস্তাফিজুর রহমান এবং মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী। অসংখ্য ধন্যবাদ দুজনকে। দর্শক মণ্ডলী, খুবই প্রয়োজনীয় বেশ কিছু আলোচনা এখানে হয়েছে, যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগুচ্ছে। মিস্টার আনোয়ারুল আলম চৌধুরী
অগ্রযাত্রা দেখছেন, সমস্যাও দেখছেন, নিজের অভিজ্ঞতা থেকে সে সমস্যা তিনি উপলব্ধিও করতে পারছেন। অন্যদিকে ডক্টর মুস্তাফিজুর রহমান এগিয়ে যাওয়া দেখছেন, কিন্তু অত্যন্ত শ্লথগতির এগিয়ে যাওয়া। এভাবে এগুলো আসলে চলবে না তিনি বলছেন, এবং সমস্যাগুলো দুজনের যথার্থই চিহ্নিত করেছেন। কিছু কিছু পরামর্শও তারা রেখেছেন। পরামর্শগুলো অবশ্য যাদের শোনার তারা শুনবেন কিনা, মাথায় নেবেন কিনা, প্রায়শই তারা শোনেন, পড়েন, কিন্তু শেষ পর্যন্ত কোনো ফলাফল কিন্তু আমরা দেখতে পাই না, সেটিও এই আলোচনা উঠেছে। অঙ্গীকারের কথা বলেছেন, কমিটমেন্টটা থাকতে হবে, মাইন্ডসেটটাতে বদল করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে, সেগুলো ইনোভেটিভ প্রতিষ্ঠান, সে কথা ওনারা বলেছেন। লিডারশিপ ক্রাইসিস একটা বড় সমস্যা বাংলাদেশের জন্য, দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের সমস্যা রয়েছে বাংলাদেশে, সেটি নিশ্চিত করার দিকেও মনোযোগটা দিতে হবে। এবং সর্বংসহা যে জাতি, অর্থাৎ বাংলাদেশের নাগরিক যারা ইতিমধ্যেই সর্বংসহা হয়ে গেছেন, সবকিছু সহ্য করছেন এবং কোনো চাপ তৈরি করতে পারছেন না নেতৃত্বের উপরে, বা চাচ্ছেনও না, এই জায়গাটা থেকে নাগরিকদেরও বেরিয়ে আসতে হবে এবং সম্মিলিতভাবে একটি মাস্টার প্ল্যানের আলোচনা হয়েছে। গোটা বাংলাদেশকে ঘিরে একটি মহা পরিকল্পনা দরকার, মাস্টার প্ল্যান দরকার, এবং সামগ্রিক পরিকল্পনা এবং তার যথেষ্ট সমন্বয় দরকার, এবং পুরো কাজের মধ্যে এক ধরনের প্রফেশনালিজম দরকার, যেটি যথেষ্ট পরিমাণ অভাব রয়েছে, এবং সেটি দেশের ভেতর থেকে প্রয়োজন বোধে দেশের বাইরে থেকেও আনা যেতে পারে। প্রচুর বাংলাদেশি এক্সপেক্টেড রয়েছেন পৃথিবীর বিভিন্ন দেশে, নানান ক্ষেত্রে অভিজ্ঞ, তারা সেখানে কন্ট্রিবিউট করতে পারেন, বাংলাদেশের ভেতর থেকে করতে পারেন, এবং দরকার হলে বিদেশিদেরকে এই জায়গায় কাজে লাগানো যেতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।